নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলা কৌশল, পর্ব 10, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি। স্যারকে অনুরোধ করব, স্যার আজকের আলোচনা শুরু করুন। সবাইকে আজকের দিনের জন্য জানাই অভিনন্দন। তো হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলা কৌশল, আজকের পর্ব 10। এর আগে পর্যন্ত আমি রোগীর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে না যে শুধুমাত্র ফিজিশিয়ানস অবজারভেশন অর্থাৎ চিকিৎসকের পর্যবেক্ষণগুলো কি 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 হতে পারে, কেমন হতে পারে, তার যে অবাচিক লক্ষণগুলো কি রকম ধরনের হতে পারে এবং তা থেকে আমরা কতটা লাভবান হতে পারি সে সম্পর্কে বিশদভাবেই আলোচনা করেছি গত 9টা পর্বে। আজকে 10ম পর্বে যে আর সেদিকে আমি বাক নিচ্ছি না, ফিরে আসছি ডক্টর হ্যানিম্যানের রোগীলিপি তৈরির কলা কৌশলে অ্যাফোরিজম নাম্বার 84-এর, যেখানে তিনি রোগীলিপি তৈরির উৎস হিসেবে 3টি দিককে উল্লেখ করেছেন, 3টি সোর্স উৎস সম্পর্কে বলেছেন। সেগুলো কি কি হবে না, রোগী, প্রথম হচ্ছে রোগী, তিনি নিজে যা যা বলেন সেই সব। 2 নম্বর হলো তার পরিচর্যাকারীগণ বা সংস্পর্শে যারা থাকেন তাদের পর্যবেক্ষণ, অর্থাৎ তারা রোগীকে কি কি অনুযোগ বা কষ্টের কথা বলতে শুনেছেন, কেমন ব্যবহার দেখেছেন, কি কি তার মধ্যে লক্ষ্য করেছেন, এই সবই আর কি। আর 3 নম্বর হলো চিকিৎসকের নিজের পর্যবেক্ষণ, যে সম্পর্কে আমি আগের 9টা পর্বে বলেছি। অর্থাৎ তিনি নিজে কি কি দেখেন, শোনেন এবং অন্য ইন্দ্রিয় দ্বারা মন্তব্য করেন বা উপলব্ধি করেন। মনে রাখতে হবে, এই অন্য ইন্দ্রিয় হলো মন, যা শরীরের সমস্ত ইন্দ্রিয়ের পরিচালনাকারী এক উচ্চতম চেতনা শক্তি, যা মস্তিষ্ক এবং তার সহযোগী স্নায়ুতন্ত্রের একটা একত্রীভূত ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফল। চিকিৎসক তাই প্রথমেই তার সমস্ত যে ইন্দ্রিয়গুলো আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদি, এর সাহায্যে এবং মনের সাহায্যে কি করেন, রোগী দেখার ঘরে অথবা ঘরের বাইরে যেখানে রোগীরা অপেক্ষা করেন, সেখানে রোগীকে নিঃশব্দে সবার অজান্তেই পর্যবেক্ষণ করার একটা সুযোগ পান। এগুলো হলো পরোক্ষ বা অবাচিক লক্ষণ, যা রোগীর কিন্তু প্রশ্নোত্তর পর্বেও আমরা একইভাবে সমানভাবে কার্যকরী থাকে। অর্থাৎ সে সময় আমরা লক্ষ্য করব তার হাব ভাব, মুখভঙ্গি,
পশ্চার গেস্টার ইত্যাদি সে কেমন কি করছে এবং তার অর্থ কি। যেমন ধরুন একটা উদাহরণ দিই, অবসাদ যেটাকে বলা হয়, ডিপ্রেশন এবং দুশ্চিন্তা, এই দুটোর মধ্যে অবাচিক চিহ্ন হিসেবে আপনি কি শনাক্ত করতে পারেন, কিভাবে শনাক্ত করবেন? যেমন দেখুন, অবসাদগ্রস্ত রোগীর আমরা কি দেখি না, ভ্রুর উপরে একটা খাঁজ তৈরি হয় যেটাকে লম্বভাবে থাকে, ভার্টিক্যাল। আবার এটা অনেক সময় মুখের কোণ অবধি নেমে আসতে পারে। কাঁধটা মনে হয় যেন ঝুলে সামনের দিকে ঝুঁকে আসে। মাথাটাও আমরা দেখি যে নিচু করে ঝুঁকে আছে। তার দৃষ্টিটা দেখবো আমরা যে মেঝের দিকে নামিয়ে আছে, মুখে একটা মেঘলা থমথমে ভাব থাকে। এ হলো অবসাদগ্রস্ত রোগীর একটা অবাচিক লক্ষণ, অর্থাৎ দেখে এইগুলো দেখে বোঝা যাবে যে অবসাদগ্রস্ত। আবার যদি রোগী দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে কিরকম হবে না, রোগীদের কপালে ভাঁজটা হবে কিন্তু লম্বালম্বি, অর্থাৎ হরাইজন্টাল, বা বাংলায় অনেক উঁচু দরের বাংলা হচ্ছে আনুভূমিক যেটাকে বলে, অর্থাৎ হরাইজন্টাল বা লম্বালম্বি ভাঁজ। আর চোখের ভ্রু যুগলটা কিরকম হবে না, উপরের দিকে উঠে যায়। ফলে কি হবে, ওই যে ভাঁজগুলো আরো চওড়া হয়। আর কি হয় না, চোখের তারা দেখা যায় যে প্রসারিত হচ্ছে। সাধারণত অবসাদের রোগীরা যেরকম আমরা আগে বললাম নিচের দিকে ঝুঁকে থাকে, এরা তার কিন্তু উল্টো দিকে থাকে, অর্থাৎ সোজা হয়ে বসে থাকে। চেয়ারে বসলে চেয়ারের ধার ঘেঁষে মাথাটা রাখবে, বা চেয়ারের দুই হাতল দুই হাতে চেপে ধরবে, অথবা এক হাত দিয়ে আর এক হাতকে চেপে ধরবে, এবং সঙ্গে দেখা যাবে একটা অস্থিরতা। তাহলে এই যে অঙ্গভঙ্গিগুলো বা পশ্চারগুলো দেখে কিন্তু আমরা শনাক্ত করি যে এ অবসাদে ভুগছে, না এ দুশ্চিন্তায় ভুগছে, না কি এর অন্তর্নিহিত ভাবগতি। এরকম অনেক আছে, কিন্তু আজকে আমি তো এই দিকে যাব না। এসব সম্পর্কে আমি আগের পর্বগুলোতে বিস্তারিত বলেছি, আর তাই এই পর্বে আমি প্রশ্নোত্তর পর্বের জন্য রোগীকে চিকিৎসকের ঘরে প্রবেশের একটা অনুমোদন করতে পারি। কি বলেন বন্ধুরা? তার আগে আমাদের মনে রাখতে হবে যে আদালতের বিচারের ক্ষেত্রে আমরা দেখেছি কি, যে বহু শতাব্দী ধরে আইনজ্ঞরা সত্য উদ্ঘাটনের জন্য কি করেছেন, যেমন আসামি এবং বাদী বা বিবাদী পক্ষের সাক্ষীদের জেরা করার বিশেষ নীতি পদ্ধতি তৈরি করেছেন, তেমনি সত্যকে পর্যবেক্ষণের জন্য কিছু নিয়ম কানুন তৈরি করা হয়েছে হোমিওপ্যাথিতে। আর তার জনক ডাক্তার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। ফরেন্সিক মেডিসিনে
একটা কথা বলা হয়ে থাকে যে মৃতেরাও কথা বলে, অর্থাৎ মৃতের শরীরে খুনিরা অজান্তে প্রমাণ ফেলে যায়। এমনকি আমরা দেখেছি যে প্রশিক্ষিত পেশাদারী খুনিরাও এমন ভুল করে থাকে, তাই তারাও ধরা পড়ে। খুনের উদ্দেশ্য কি, কিভাবে মানুষটা মারা হয়েছে, মৃত্যুর আগে এবং পরে তার সঙ্গে কি কি করা হয়েছে, সবই ফরেনসিক বিশেষজ্ঞরা বের করে ফেলতে পারেন। ঠিক একইভাবে রোগীর শরীরে ও মনে অপরাধের চিহ্ন প্রকট হয়ে ফুটে ওঠে। আর কে সেই অপরাধী, কিভাবে তা সে করছে, তা একজন অভিজ্ঞ চিকিৎসক খুঁজে বার করতে পারেন। আইনের ক্ষেত্রে যেরকম পলাতক অপরাধীদের যেমন কি করা হয়, ছবি দেওয়া হয় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বা উল্লেখযোগ্য স্থানগুলোতে, সেগুলো কি তাদেরকে যাতে খুঁজে বের করা বা তাদের সম্পর্কে ইনফরমেশন জোগাড় করা যায়। হোমিওপ্যাথিতেও তেমনি অপরাধীদের কিন্তু ছবি আছে। এইসব অপরাধী কারা, তা হলো মেটিরি আমেরিকার এক একটা ওষুধ চিত্র, ওইগুলো হলো অপরাধীদের ছবি। সুতরাং আমাদেরকে এই অপরাধীদের ছবি সঠিকভাবে তৈরি করতে হবে। যারা রোগীর স্বাস্থ্য বিকৃত করেছে, যারা স্বাস্থ্যকে খুন করেছে, সেই উদ্দেশ্যে ডক্টর হেনিম্যানের তৈরি এই যে রোগী পর্যবেক্ষণের এই নীতিমালা অনবদ্য, এক কথায় অনবদ্য। তিনি বলছেন প্রথমেই রোগীকে কথা বলতে দিতে হবে বিশদভাবে। এই সময় কোনোভাবেই তাকে বাধা দেওয়া যাবে না, কারণ বাধা দিলে তার চিন্তার সূত্র কেটে যাবে, সে কি বলতে যাচ্ছিল তার খেই হারিয়ে ফেলবে। এভাবে হয়তো আমরা গুরুত্বপূর্ণ লক্ষণ হারিয়ে ফেলব। সুতরাং কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। একমাত্র তখনই আমরা মুখ খুলব যখন সে আসল কথাগুলো না বলে অপ্রাসঙ্গিক বিষয়ে নিয়ে কথা বলতে থাকবে। তবু তাকে মূল বিষয়ে ফিরিয়ে আনতে হবে, কিন্তু অত্যন্ত সুকৌশলে। রোগী যখন চিকিৎসকের পাশে চেয়ারে বসবে, তখন থেকেই চিকিৎসকের সমস্ত ইন্দ্রিয়গণকে উচ্চতম মাত্রায় সজাগ রাখতে হবে। তাকে চিকিৎসক তার অসুস্থতা সম্পর্কে জানতে চাইবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু কি প্রশ্নের মাধ্যমে, অর্থাৎ প্রথমে তিনি কিভাবে শুরু করবেন। যদি চিকিৎসক প্রথমেই জিজ্ঞাসা করেন আপনার কি কি রোগের জন্য এসেছেন, সচ্ছল এবং শিক্ষিত রোগী হলে সে বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে যত রোগের নাম আর ওষুধের নাম শিখে ফেলেছে তা বলতে থাকবে। আজকাল আবার স্মার্টফোনের দৌলতে রোগ এবং ওষুধ সম্পর্কে রোগীরা
আগে ভাগে এত বেশি বুঝে ফেলছে যে ডাক্তারের ভুল ধরতে থাকে। সুতরাং প্রশ্নটি আপনি কি কি রোগের জন্য এসেছেন, একেবারেই ভুল পদক্ষেপ। সুতরাং এই প্রশ্ন এরকম ভাবে শুরু করাই যাবে। আবার ধরুন আপনি যদি জিজ্ঞাসা করেন এভাবে, কি কারণে আমার কাছে এসছেন, তাহলে অতি শিক্ষিত রোগী রোগের বহু কারণ এবং রোগের ফিরিস্তি দিতে থাকবে। তাহলে এটাও সঠিক প্রশ্ন নয়। তাহলে প্রথম প্রশ্ন অতি সংক্ষিপ্ত এবং কোনো রোগ বা তার কারণ নির্দেশক হলে চলবে না। কিভাবে প্রশ্নটা তাহলে করা যায়? না, জিজ্ঞাসা করতে হবে এভাবে, কি হচ্ছে, কি হচ্ছে বলুন। হোয়াট হ্যাপেন্স, ইংরেজিতে বলে হোয়াট হ্যাপেন্স, কি হচ্ছে, এইটুকুই বলতে হবে। বলে এই সংক্ষিপ্ত প্রশ্নটি করেই মুখ বন্ধ করে অত্যন্ত ধৈর্য এবং গভীর মনোযোগের সাথে তার অসুস্থতার বর্ণনা শুনতে থাকবে। এবার যতক্ষণ সে তার কষ্টের বর্ণনা দিতে থাকবে, সঠিক লক্ষ্যে, ততক্ষণই আপনাকে তা শুনে যেতে হয়। যদি না সে অন্য প্রসঙ্গে চলে যায়। এবার এমন হতে পারে তার পেটের গোলমাল বলতে বলতে চলে গেল তার শ্বশুরের পেটের গোলমাল। কিরকম বলতে থাকলো, ধরুন, জানেন ডাক্তারবাবু, আমার শ্বশুরেরও এমনি পেটের গোলমাল আছে, কিন্তু সে বড় রসিক লোক। কখন বাইসারতে যে হেগে ফেলেছিল, বিয়ে করতে যে ছুটতে হয়েছিল পায়খানায়, এমনকি তার ফুলশয্যার রাতে এ নিয়ে আমার শাশুড়ির সঙ্গে কি কি মজাদার কথা হয়েছিল তাও আমাদের বলেছিলেন। ট্রেনে চেপে হায় হায় কি দশা তার, বলেই সে হয়তো হাসতে থাকলো, ইত্যাদি ইত্যাদি, এরকম চলতেই থাক। এখন এ থেকে তাকে ফেরাবেন কিভাবে? এ তো অপ্রাসঙ্গিক, নিজের কথা সে অপরের কাসুন্দি ঘাঁটতে যাচ্ছে, ফেরাবেন কিভাবে? আপনি যদি অধৈর্য হয়ে যান, হবে না। রেগে থামতে বললে কেস ফসকাবেন। সুতরাং ওর সাথে আপনিও একটু হাসুন আর বলুন, শ্বশুর তাহলে তার মনের মতো জামাই পেয়েছে বলুন। তা আপনার এটা বলেই আর দেরি নয়, সাথে সাথেই প্রশ্নটা ছুড়ে দিতে হবে, তা আপনার পায়খানার ধরনটা কেমন একটু বলুন দেখি। অর্থাৎ তাকে ওই জায়গায় আনতে হবে। অর্থাৎ কোনো একটা খারাপ মানুষকে তার খারাপ রাস্তা থেকে ফেরাতে হলে যেমন তার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণভাবে মিশতে হবে, তার মনের গভীরে প্রবেশ করে তবেই তাকে তার খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আনা সম্ভব। এক্ষেত্রেও তাই, তার সঙ্গে কিছুটা পথ এগিয়ে তাকে কৌশলে রাস্তা পরিবর্তন করাতে হবে। এরকম হাজার হাজার উদাহরণ আমাদের প্রাত্যহিক জীবনে আছে, কিন্তু সব বর্ণনা করতে যাওয়া এখানে অবাস্তব। এখানে কৌশলটা কেমন হবে শুধু সে সম্পর্কেই বলা যেতে পারে। আবার এখানে একটা কথা বলার আছে, এভাবে
কৌশলে বারবার আপনি হয়তো রোগীকে মূল জায়গায় ফিরিয়ে নিয়ে আসছেন, আর বারবারই কিছুক্ষণ নিজের কথা বলে বকবক করে বলে আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। এটাও হতে পারে। তো এরকম যদি হয়, রোগীর প্রকৃতি সম্পর্কে কিন্তু একটা অবাচিক লক্ষণ আপনি পেয়ে যাচ্ছেন। কেমন না? লোকাসিয়াস, জাম্পস ফ্রম ওয়ান আইডিয়া টু অ্যানাদার, অথবা স্পিচ ওয়ান্ডারিং, এইসব। তো রেপার্টরি থেকে বললাম এটা। এখন ধরুন রোগী এবং তার পরিচর্যাকারীগণ বা কাছের মানুষদের বক্তব্যকে লিখে রাখার ব্যাপারে ডক্টর হেনিম্যান কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। যেমন বলছেন যে তারা যে প্রকাশভঙ্গিতে কথা বলেছেন সেটিকে যথাযথভাবে লিখে রাখতে হবে। কথা শুরু করার প্রথমেই চিকিৎসক রোগী এবং তার কাছের মানুষদের ধীরে ধীরে কথা বলতে উপদেশ দেবেন, যাতে তিনি বক্তাদের বক্তব্যের মধ্যকার যে গুরুত্বপূর্ণ অংশগুলো তা লিখে রাখতে পারেন। এখন কথা হলো, যদি রোগীকে ধীরে ধীরে কথা বলতে নির্দেশ দেওয়া হয়, তবে তার কথা বলার ধরনে স্বাভাবিকত্ব কিন্তু নষ্ট হতে পারে। ফলে আমরা গুরুত্বপূর্ণ লক্ষণ হারাতে পারি। যদিও রোগী যদি বাচাল হয়, তবে আপনি যে নির্দেশই দেন না কেন তা কার্যকরী হবে না। আপন স্বভাবে, অর্থাৎ ওই বকবক স্বভাবে ফেরত যাবে। কিন্তু রোগী যদি স্বল্পভাষী, মৃদুভাষী বা খুব সাবধানী হয়, অতিমাত্রায় যদি সাবধানী হয়, তবে সেই নির্দেশ কার্যকরী করে ফেলতে পারে। তার স্বর এবং স্বরক্ষেপণের মধ্যে পার্থক্য ঘটে যেতে পারে। তাই আমি স্বাভাবিকত্ব রাখার স্বার্থে কখনই এই নির্দেশ পালন করি না। তো এরকমই করি। এখানে আর একটা কথা বলা হয়েছে, বক্তাদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশগুলো লিখে রাখতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো, রোগী তার রোগের কথা বলতে যে অনেক অপ্রয়োজনীয় কথা বলতেই পারে। চিকিৎসককে তার তুল্য মূল্য বিচার করে সিদ্ধান্তে আসতে হয়। যেমন ধরুন, আপনি প্রশ্ন করেছেন, এমন কোনো খাদ্য আছে, এমন কোনো খাদ্য আছে কি যা খেলে আপনার শরীরে বা মনে কোনো না কোনো সমস্যা আসে? আর সেটা ছোটবেলা থেকেই হয়তো লক্ষ্য করেছেন। সে উত্তর দিল হয়তো, ডাক্তারবাবু, আমার সব খাবারই অসুবিধা, মাছ, মাংস, ডিম, দুধ, তরি তরকারি, এমনকি জল খেলেও আমার অম্বল, বুক জ্বালা করে, গলা জ্বালা করে, গলায় মনে হয় টোপলা হয়ে আটকে আছে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য হাঁকাল। তখন হয়তো আপনি প্রশ্ন করলেন, এই রোগেরও আগে ছোটবেলা থেকেই হয়ে আসছে এমন কোনো খাদ্যদ্রব্য কি আছে? তখন সে হাঁ হাঁ করে হয়তো বলল, হ্যাঁ ডাক্তারবাবু,
চিংড়ি মাছ খেলে আমার শ্বাসকষ্ট আর পায়খানা ছোটবেলা থেকেই এমন হতো যে শরীরের জল শুকিয়ে হাসপাতালে ভর্তি করতে হতো। তাই সারা জীবনের মতো এটা খাওয়া বাদ দিয়েছি। কিছুদিন আগে লোভে পড়ে একটা গলদা চিংড়ি বিয়ে বাড়িতে খেয়ে মরে যাচ্ছিলুম প্রায়। তাহলে তাহলে এইটিই হচ্ছে সব কথার সার কথা। এটা লিখে রাখতে হবে। এইরকম রোগী অনেক কথা বলতে পারে, কিন্তু সব কিছু ইম্পর্টেন্ট না। তাই ডক্টর অ্যানিম্যান ইম্পর্টেন্ট অংশকে লিখে রাখতে হবে। সুতরাং আমরা লিখব যে সেলফিশ অ্যাগ্রাভেশন। এবার আসি, রোগী এবং তার আত্মীয় স্বজন যে প্রকাশভঙ্গিতে কথা বলেছেন তা লিখে রাখার বিষয়। 84 নম্বর অ্যাফোরিজমে ডাক্তার হেনিম্যান বলছেন, হি রাইটস ডাউন অ্যাকিউরেটলি all that the patient and his friends have told him in the very expression used by them. এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয়, ডাক্তার হ্যানিম্যান কিন্তু কথা বলেননি যে ইন দি ভেরি ল্যাঙ্গুয়েজ ইউজড বাই দেম, অর্থাৎ বিশেষ ভাষায় যেটা তারা ইউজ করেছে তা কিন্তু বলেননি। তিনি কি বলেছেন? ইন দি ভেরি এক্সপ্রেশন ইউজড বাই দেম। যে কোনো ভাষারই থাকে একটা গঠন কাঠামো, থাকে বর্ণমালা এবং ব্যাকরণ, যা শিশু বয়স থেকে শুনে অথবা পরবর্তীতে শিখে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে। এক একটা বাক্যের মধ্য দিয়ে শুধু যে মানুষ কিছু বোঝাতে চায় তা নয়। হ্যাঁ, বোঝাতে চায় বটেই, কিন্তু কি ভাবি তার মধ্য দিয়ে আবেগও প্রকাশিত হয়, যা তার প্রকাশভঙ্গি হিসেবে একেবারেই কিন্তু নিজস্ব, এবং তা তার মুখভঙ্গি এবং শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ ভাষা এবং প্রকাশের ওই যে বিশেষ ধরন মিলে যে অন্তর্নিহিত অর্থ দাঁড়াচ্ছে, তাই এখানে ইন দি ভেরি এক্সপ্রেশন অত্যন্ত যৌক্তিকতার সঙ্গে ব্যবহার করা হয়েছে, ইন দি ভেরি ল্যাঙ্গুয়েজ না। রোগী যদি বাংলা ভাষায় কথা বলে আপনি তা ইংরেজিতে লিখতে পারেন, কিন্তু অন্তর্নিহিত অর্থকে বা প্রকাশকে কোনোভাবেই বিকৃত করা যাবে না। যেমন ধরুন, একজন রোগী যে ছিল একটা সংস্থার কর্মচারী, কিন্তু কোনো কাজ কর্ম ভালোভাবে করতেন না, তাকে দিয়ে কেউ করাতেও পারতেন না, কারণ তিনি শ্রমিক নেতা হিসেবে পরিচিত ছিলেন, বেশি সময় সেই কাজই দিতেন। কিন্তু একবার এক চাঁদরেল বস
সেই অফিসে এলো। তিনি একদিন একে ডেকে পাঠালেন এবং তার টেবিলে ফাইল কেন আটকে আছে তা জানতে চাইলেন। উত্তরে ইনি বললেন, তিনি তো ফাইলগুলো যথাসাধ্য চেষ্টা করে ঠিকমতো সময়ই পাঠাচ্ছেন। বস এক এক করে ফাইলের দিনক্ষণ তুলে ধরতে লাগলেন, আর উনি কৈফিয়ত দিতে লাগলেন। অসঙ্গতিপূর্ণ হওয়ায় বস তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন, আর ইনিও একটু গলা চড়ালেন যেহেতু নেতা। কিন্তু বসের কাছে তীব্রভাবে অপমানিত হলেন। অসম্ভব রাগে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরার পথেই হার্ট ফেল হয়ে হাসপাতালে ভর্তি হতে হল। সেই ঘটনাটা যখন আমাদেরকে পরে বর্ণনা দিচ্ছিলেন, আমরা যেটা লক্ষ্য করেছিলাম তা হলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি রাগে দাঁত কড়মড় করছিলেন এবং চোখ দুটো লাল হয়ে গেছিল, চোয়াল দুটো চেপে ধরেছিলেন, মুখের মাংসপেশি শক্ত দড়ির মতো ফুলে উঠেছিল, আর তিনি কাঁপছিলেন। এখন এই যে প্রকাশভঙ্গি, এটি লক্ষণ, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ। তার অহংকারে আঘাত লেগেছিল, তিনি তীব্রভাবে অপমানিত হয়েছিলেন এবং তীব্র চাপা রাগ এখনো যে জমা হয়ে আছে তা তার কথাবার্তা এবং ভাবভঙ্গিতেই পরিষ্কার। এখন আমরা মেটিরিয়া মেডিকার ভাষায় এভাবে লিখতে পারি, গ্রেট ইন্ডিগনেশন অ্যাবাউট থিংস ডান বাই আদার্স or by himself. Ailments from injured pride, envy, or chagrin was insulted, being too dignified to fight, subdued his wrath, and went home sick, trembling and exhausted. অর্থাৎ suppressed anger after indignation. তাই অন্তর্নিহিত অর্থ শুধু না, তার সঙ্গে প্রকাশভঙ্গি দুটো মিলেই হলো এক্সপ্রেশন, যা অত্যন্ত সঠিকভাবে চিকিৎসককে লিখে রাখার পরামর্শ ডক্টর হ্যানিম্যান এখানে আমাদের দিয়েছেন। আর এটাকে আমাদের গুরুত্ব না দিলে চলবেই না। এই প্রকাশের মধ্যে ভাষাগত কোনো অসঙ্গতি যদি রোগী বা রোগিণী করে থাকে, তবে ডাক্তার কেন্টের মতে সেটা সংশোধনযোগ্য।
যেমন স্ত্রী লোকেরা মাসিককে অনেকেই মান্থলি বা শো বলে থাকে। সুতরাং একে সঠিক মেডিকেল ভাষায় মেন্সেস বলে উল্লেখ করা যেতে পারে। আর এটা করতে যে লক্ষ্য রাখতে হবে মূল প্রকাশের মানে এক্সপ্রেশনের সঙ্গে যেন কোনো বিকৃতি না ঘটে। এটা হলো ডক্টর কেন্টের বক্তব্য। তো ইংরেজিতে না হয় এরকম বলা হয়, ইংরেজি ভাষী লোকেদের কাছে ক্ষেত্রে নয় ডক্টর কেন্টের বক্তব্যটা ঠিক আছে বা ওই রকম হলো, কিন্তু পৃথিবীর অপরাপর ভাষার ক্ষেত্রে কি হবে? বাংলা ভাষীর রোগীদের বা ভারতেরই বিভিন্ন ভাষাভাষীদের ক্ষেত্রে তাহলে ব্যাপারটা কি রকম হতে পারে? যেমন ধরুন বাংলাভাষী অনেক গ্রাম্য মায়েরা তো আসে আমাদের কাছে সবার চিকিৎসার জন্য। আমারও এক সময় ছিল এতে গ্রামে চেম্বার চিকিৎসা জীবনের শুরুতে, এখনো গ্রামে যাই অবশ্য। তো কি আমাদের অভিজ্ঞতা কি না, বাংলায় মাসিক শব্দটাও অনেকে না বলে মানে গ্রাম্য মায়েরা কি বলে মাস পাল্টা পাল্টি বলে। এরকম প্রথম যখন আমি শুনেছিলাম তখন আমি যে মাস পাল্টা পাল্টি কি রে, তখন এক মহিলা বলল, আপনি ডাক্তার হয়ে জানেন না মাস পাল্টা পাল্টি কি? তা আমি বললাম না তো, আমি তো এরকম কথা বইতে পড়িনি। তখন সে ফোকলা দাঁতে হাসি দিয়ে বলল, এইটাও জানেন না মায়েদের মাসে মাসে রক্তপাত হয় জানেন না, রক্ত বেরোয় জানেন না? আমি যে ও, সেই জন্য এর নাম দিয়েছেন মাস পাল্টা পাল্টি। তা ঠিক আছে, তা এরকম মাস পাল্টা পাল্টি কি আর আমি তাহলে লিখবো? তাহলে ওই রোগী যা বলছে সেই ভাষায় লিখবো? তাহলে এটাকে সংশোধন করা যেতে পারে মেনসেস বলে। যেমন ধরুন আরো অনেক উদাহরণ আছে, ঘামের গন্ধকে অনেকে বলে যদি খুব বাজে গন্ধ হয় তাহলে কি বলে বটকা বা বিটকেল। ডাক্তারবাবু আমার ঘামে বিটকেল গন্ধ ছাড়ে। তা চিন্তা করুন, এবার বিটকেলের বাংলা করুন, এই ইংলিশ করুন দেখি। আবার ব্যথার প্রকৃতি বোঝাতে চিনচিনে ব্যথা বা সিরিং সিরিং ব্যথা আরো অনেক রকমের আমি শুনেছি। এইসব শব্দ আমাদের মেটিরিয়া মেডিকাতে কি পাওয়া যায়? না, না এর সঠিক ইংরেজি প্রতিশব্দ পাওয়া যায়। তাই বটকা বা বিটকেল গন্ধকে আপনি হয়তো লিখলেন ভেরি অফেন্সিভ, যদি লেখেনও তাহলেও পাশে কিন্তু বন্ধনী চিহ্নের মধ্যে ওই বাংলা শব্দগুলোকে অবশ্যই লিখে রাখতে হবে, যাতে আসলে রোগী কি বলতে চেয়েছিল, তার দি ভেরি এক্সপ্রেশনটা কি ছিল। সেই কারণেই ডাক্তার কেন্ট বললেন রোগীর নিজের ভাষাতেই রোগীলিপি লিখে রাখা উচিত। কিন্তু এই কথা ডাক্তার ভ্যানিম্যান বলেননি, ডাক্তার বলছেন ইন দি ভেরি এক্সপ্রেশন
of the patient and his attendants. কিন্তু কেন্ট সাহেব বলেছেন যে তার নিজের ভাষাতেই রোগীর রিপোর্ট লিখে রাখা, কিন্তু সেটা না হয় চিকিৎসকের নিজের জন্য ঠিক আছে, কিন্তু ভারতবর্ষেরই অন্য প্রান্তের কোনো পত্রপত্রিকায় অথবা অন্য কোনো চিকিৎসকের কাছে যদি আপনি কোনো কেস রেফার করেন, মানে আপনার বাংলা ভাষা যে জানে না এরকম, অথবা আন্তর্জাতিক স্তরে বা প্রকাশের ব্যাপার যদি থাকে, তাহলে কি হবে? আর সেটা মনে রাখতে হবে, আর এটা খুব মনে রাখার বিষয় যে মেটেরিয়া মেডিকা এবং রেপার্টরি ইংরেজি ভাষায় লেখা, বাংলা বা যে কোনো ভাষা থেকে তা ইংরেজিতে ভাষান্তরিত করতেই হবে। তাই এই আন্তর্জাতিক ভাষাতে চিকিৎসকের দক্ষ হতেই হবে, এছাড়া আমি তো অন্য কোনো উপায় দেখি। আপনি বাংলা ভাষায় করলেন, লিখলেন, এক্সপ্রেশনটা ধরে রাখলেন, কিন্তু ঘটনা হচ্ছে সেটাকে তো ইংলিশে তো আপনাকে আবার ভাষান্তরিত করে তারপরে তো আপনি ওষুধ পাবেন, নাহলে কিভাবে হবে? সেটা একটা অন্তরায় হয়ে আছে। তবে এই এক্সপ্রেশনের ব্যাপারে আরো বলা যেতে পারে, যদি রোগী দেখার সময় তার ভিডিও করে রাখা যায়, আমার মনে হয় তাহলে পরবর্তী সময় আমি যে ভাষা ভুল লিখেছি কি ঠিক রেখেছি, ভিডিওটা চালিয়ে দিয়ে তার এক্সপ্রেশনটা আমরা কিন্তু আবার ধরতে পারব। আর যদি শুধু ভাষাতে আমি লিখে রাখি, তাহলে সেই এক্সপ্রেশনটা রোগী যে ভাবে কথা বলেছিল সেই এক্সপ্রেশনটা কিন্তু দ্বিতীয়বার আমি আর পাবো না। ডক্টর হ্যানিম্যানের সময় এইসব অত্যাধুনিক পদ্ধতি, ভিডিও বা অডিও, এই সবগুলো তো ছিল না, সুতরাং তিনি সেগুলো বলে যাননি, বলার অবকাশ অবাস্তব। কিন্তু আজকের দিনে তো এটা করা সম্ভব। তাই একদিকে যেমন কেস রেকর্ডিং ভাষাতে থাকা উচিত, আর একদিকে রোগীর সম্পূর্ণ ভিডিও বা অডিওতে করে রাখতে পারলে আমি যে এই যে রুব্রিকগুলো চয়েস করেছি বা অন্য কেউ যে রুব্রিকগুলো চয়েস করেছে ঠিক না ভুল, তা কিন্তু সহজেই ধরা সম্ভব। বা আমার নিজেরই যদি পরবর্তীকালে ডাউট হয় যে না, রোগী তো ঠিক হচ্ছে না, তাহলে কোথায় ভুল, এই খতিয়ে দেখতে গেলে এই ভিডিওটা চালিয়ে দিয়ে যদি আমি দেখি, তাহলে কিন্তু এই যে রোগী সম্পর্কে স্টাডিটা সঠিক না ভুল সেটা ধরা পড়তে বাধ্য। তো যাই হোক, রোগীর বক্তব্য শেষ হলে আমরা কি করি? সাধারণত রোগীর পাশে বা পরিচর্যা যারা করে বা তার যে নিত্য সঙ্গী বন্ধু বান্ধব যারা, তাদের বক্তব্য শুনবো কিন্তু ওই একইভাবে, যেমন রোগীর কাছ থেকে শোনা হয়েছিল সেই রকম ভাবে। এরা আসলে আদালতের সাক্ষীদের মতো, তারা কি চাক্ষুষ দেখেছে বা শুনেছে সেসব যাচাই করে নিতে হবে। হুবহু লিখে গেলেই হবে না। ওই যে হ্যানিম্যান বলেছেন, গুরুত্বপূর্ণ তথ্য যা সত্য তাই লিখে নিতে হবে।
আমি যদি ভুলভাল তথ্য লিখে রাখি, তা একটা ভুলভাল ওষুধে আমাকে দিতে এগিয়ে দেবে। সেই কারণে আমরা দেখছি যে ডাক্তার কেন্ট যেমন বলছেন যে রোগীর এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে আর কি, আমরা যদি রোগীর স্ত্রীকে পাই, তাহলে আমরা অধিকাংশ সময়ই এটা দেখেছি কিন্তু যে ভয়ে বা উৎকণ্ঠায় তিনি রোগীর মধ্যে দেখেছেন, যা দেখেছেন তা অতি রঞ্জিত করে প্রকাশ করে ফেলবেন। সত্য চাপা পড়ে যাবে। অর্থাৎ আবেগ যত বেশি হবে, সত্য তত ঢাকা পড়ে যাবে। আর এই যে যারা কাছের মানুষ, তারা তো মানুষটার সম্পর্কে উৎকণ্ঠায় থাকবেই। আমি দেখেছি একটা ক্যান্সারের পেশেন্ট, তার সম্পর্কে তার মেয়ে এবং স্ত্রী যখন কথা বলছেন, তখন কি উৎকণ্ঠায় না, কবে ডেট পাবো, ডাক্তারবাবু শিগগিরই আমাদের ইয়ে করুন। যদিও রোগ খুব গভীর এবং গুরুতর, তাহলেও তাদের উৎকণ্ঠাটা ছিল আরো বেশি মাত্রায়। এবং তাদেরকে যখন ডেকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলো, তার মেয়ে তো হুড়ুর হুড়ুর করে একদম কথা বলে গেল। তা থেকে আমি কিছুই বুঝতে পারলাম, সবই উৎকণ্ঠা এবং ভুলভাল তথ্য। তার স্ত্রীকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন সেও একইভাবে উত্তর দিচ্ছিল। কিন্তু তার জামাইকে যখন প্রশ্ন করা হয়েছিল, সে কিন্তু অতটা অস্থির ছিল না এবং উৎকণ্ঠায় ছিল না, কিছু সাহায্য করতে পেরেছিল এবং তিনি খুব ইন্টেলিজেন্ট। আর রোগী তো শ্বাসকষ্টে ভুগছিলেন, কথাই বলতে পারছিলেন না। এমত অবস্থায় শুধুমাত্র বাহ্যিক লক্ষণ এবং অন্যান্য লক্ষণগুলোর উপর ভিত্তি করে কিছু অতীত ইতিহাস ইত্যাদি এবং তার বিহেভিয়ারাল প্যাটার্ন, তার স্ত্রীর কাছ থেকে যতটুকু পাওয়া গিয়েছিল, ভিত্তি করে ওষুধ দিতে হয়েছিল। অর্থাৎ আমি বলতে চাইছি, যখন রোগী নিজে কথা বলতে না পারেন, তখন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পাওয়া যদি খুব ইন্টেলিজেন্ট না হয়, এই আবেগ অতিরিক্ত মাত্রায় যদি থাকে, তাহলে খুবই মুশকিল হয়। মায়েরা যেরকম বলেন, অনেক মায়েরা এসে আমাদেরকে বলেন, ডাক্তারবাবু আমার ছেলে বা মেয়ে সারাদিন কিছুই খায় না, আমার ছেলেটা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিছু একটা করুন, এই বলে খুব অস্থির হয়ে উঠল। এবার আপনি সকাল থেকে রাত পর্যন্ত সে কি কি খায় তার একটা তথ্য নিলেন এবং দেখলেন সে তার বয়স অনুযায়ী ঠিকই খাচ্ছে, তার খিদে, পায়খানাও ঠিক আছে, তার ওজন নেওয়া হলো,
দেখা গেল বয়স অনুযায়ী ওজনও যথেষ্ট ঠিক আছে। তারপর চিকিৎসক মায়ের দিকে ফিরে হয়তো মৃদু হেসে বললেন, সব ঠিকই তো আছে মা। মা তখন বললেন, না, আমি বলছিলাম কি, সবার বাচ্চা কেমন নাদুস নুদুস, আমারটা তেমন না নয়। আমি চাইছিলাম ও আরো খাক, এই আর কি। মানে সচ্ছল পরিবারের বউপোলা তো, সেই কারণে খাওয়া দাওয়ার সমস্যা নেই, আরো পুষ্টিকর খাবার খেয়ে বাচ্চাকে নাদুস নুদুস বানাতে চায়। তার জন্য সে যা খাচ্ছে সেটা তার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। আর সেই কারণে তার যে তথ্য তিনি দিচ্ছেন, দেখুন কতটা অসঙ্গতিপূর্ণ। আবার দেখুন, গরিব বাবা মায়ের সন্তানদের ক্ষেত্রে এখানে আবার অন্য চিত্র। পেটের গন্ডগোল, জরাজীর্ণ চেহারা এবং ওজন স্বভাবতই বয়স অনুযায়ী অনেক কম, কৃমি ইত্যাদির উপদ্রব, সেই সব মায়েরাও বাচ্চা কিন্তু খাচ্ছে না বলে অভিযোগ করছেন। যখন জমিনে তদন্ত করা হয়, তখন ধরা পড়ে মা, ঠাকমা, দিদিমা এরা কি করে না, স্কুলের টিফিন দেন না, বদলে হাতে কয়টা টাকা দিয়ে দেয়। ছেলেটি কুরকুরে, চাটনি, আলু কাবলি চাট ইত্যাদি কত রকমের সব মুখরোচক খাবার সব গাড়ি করে বিক্রি করে না, ঠেলা গাড়িতে করে। এই সব আনহাইজিনিক খাবার তারা গিলতে থাকে। ধুলো বালিতে সেগুলো তো মিশে একসা আরো সুস্বাদু হয়ে যায় মনে হয়। সেগুলো বাচ্চাটা পরম তৃপ্তিতে চেটে চেটে খায়। সুতরাং সে আর বাড়ি এসে কি খাবে? তার পাকস্থলী বিগ্রাভিত, কিন্তু তার যে কাছের লোকেরা সত্য কথাটা এরা না বলে খালি চিকিৎসকের উপর বাচ্চা খায় না বলে চাপ সৃষ্টি করে। বলে, ডাক্তারবাবু এমন ওষুধ দিন বাচ্চার যেন রাগ খুশি খিদে হয়, পায়খানা পাতলা হচ্ছে তা বন্ধ হয়, ইত্যাদি ইত্যাদি আর কি, এরকম ফাইফন। তো এক্ষেত্রে ডাক্তার কেন্ট বলেছেন কি, যে প্রশিক্ষিত যদি নার্স হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা অনেকাংশে সমাধান। কেননা তাদের আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে প্রশিক্ষিত করা হয়েছে, কিভাবে চিকিৎসককে রিপোর্ট করাতে হবে তা চিকিৎসা বিজ্ঞানের বা ধাত্রীবিদ্যার মধ্যে সে শিখে নিয়েছে। কিন্তু আবার দেখুন, একজন রোগীর চোখ উজ্জ্বল, একটা গ্লেজি লুক এসেছে, চোখের চাহনিতে একটা অবসতা, শূন্যতা, যেটাকে বলে ভ্যাকান্ট লুক, বেনাম লুক হয়ে আছে। তার অর্থ কি? সেইটা কিন্তু নার্স জানে। এই প্রকাশের মূল্য কি
তা কিন্তু নার্স জানেন। তাই এখানে চিকিৎসকের প্রয়োজন। আর তাই নার্স চিকিৎসককে এ ব্যাপারে মনোযোগ আকর্ষণ অবশ্যই করবেন। নার্স ছাড়া যদি আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্য থেকে এই তথ্য সংগ্রহের কাজ করতে হয়, যেমন ধরুন যেখানে রোগী বোবা, কথা বলতে পারছে না, কালা মানে কানে শুনতে পাচ্ছেন না, মদে বেহুশ মাতাল, বা টাইফয়েডের মতন জ্বরে আক্রান্ত বেহুশ দীর্ঘদিন। এবার তো ইতিহাস নিতে হবে যে এগুলো কবে থেকে হয়েছে, কতদিন ভুগছে। বা ধরুন মস্তিষ্কের বিকৃতি বা অন্য কোনো মানসিক রোগে আক্রান্ত, যেমন ধরুন সিজোফ্রেনিয়া। সেক্ষেত্রে অবশ্যই খুব বুদ্ধিমান এবং পরিমিত কথার মানুষ পেলে খুব ভালো হয়, যারা এই সমস্ত বিষয়গুলোকে বুদ্ধি দিয়ে বিচার দিয়ে দেখতে পারবে, দেখে এবং সেই হিসেবে কথা বলে। যদিও আমরা যা চাই সবসময় সেটা তো সম্ভব হয় না, ওই লিমিটেশনের মধ্য দিয়েই আমাদের কাজ করতে হয়। এবং সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসকের যে নিজস্ব ধীশক্তি, বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণ, অবাচিক লক্ষণ, এগুলোর ভিত্তিতেই, এমনকি প্যাথোলজিও অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকে। আমার একটা রোগী আছে যার বয়স 6 বছরের মতন হবে। তো যার রোগ ডায়াগনোসিস হয়েছে সাবঅ্যাকিউট স্ক্লেরোটাইজিং প্যানএনকেফ্যালাইটিস। তো গাল ভর্তি নাম, সংক্ষেপে এসএসপি তে ওরা ডাকে। কথা, হাঁটা চলা, কানে শোনা কিছুই পারেন না, হাত পায়ের পেশিগুলো শক্ত হয়ে আছে। ঘন ঘন খিঁচুনি হতো আগে, এখন অবশ্য ওষুধ খেয়ে এটা বন্ধ হয়ে গেছে। তার বাবা খুব সুন্দর রিপোর্ট করে, এমনকি দেখেছি যে মোবাইলে ভিডিও করে রাখে, বিভিন্ন অবস্থাগুলোর পরপর পরপর ভিডিও করে রাখে এবং খাতায় কখন কি দেখেছে না দেখেছে সেই সবগুলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখে। আর এই তার বাবার হিস্ট্রির উপরই নির্ভর করে আমরা যে ওষুধ দিয়েছিলাম তা কিন্তু দুর্দান্তভাবে কাজ করেছে, যার জন্য খিঁচুনি বন্ধ হয়েছে এবং অ্যালোপ্যাথিক ওষুধও আমরা বন্ধ করতে পেরেছি সেসব। এখন শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধের উপরই সে আছে। তার পায়খানা প্রচন্ড শক্ত গাঁট হতো, সেসবগুলো চলে যে একটা স্বাভাবিক পায়খানায় হচ্ছে। ঘুম খুবই অসঙ্গতিপূর্ণ ঘুম হতো, সেটা অনেক আগের চেয়ে উন্নত হয়েছে। তো সেটা যাই হোক, এসবই সম্ভব হয়েছে
ওর বাবার এই পুঙ্খানুপুঙ্খ সুন্দর রিপোর্টের উপর। তাহলে যে বাবা মা হলেই যে রিপোর্ট করতে পারবে না তা নয়, সে মানুষটা কেমন, তার বুদ্ধিমত্তা কিরকম, তার যুক্তিবাদী মন কিরকম, এইসব কিন্তু একটা খুব গুরুতর বিচার্য বিষয়। বিশেষ করে রোগীর ওই পার্শ্বচরেদের থেকে রিপোর্ট নেওয়ার ক্ষেত্রে ওই যথাযথ যেমন বলছে সেরকম লিখে রাখলে হবে না। এই রোগীটারই কিন্তু মা কে যখন আমি এসব বিষয়ে প্রশ্ন করেছিলাম, তিনি আবেগে ভেসে খালি কেঁদেই গেল, কিছুই ভালো রিপোর্ট দিতে পারলো। তার নিজের অশান্তি, দুঃখ বাচ্চাকে নিয়ে সেইটাই জাহির করতে থাকে। কিন্তু বাচ্চার যে কি হচ্ছে বা সেগুলো যে তুলে ধরা ডাক্তারের কাছে একান্ত কর্তব্য, সেই বিষয়ে সে মনোযোগই দিতে পারল। তাহলে বলুন, এইরকম কাছের মানুষকে দিয়ে তো কোনো লাভ নেই। আবার আর একটা ক্ষেত্রে দেখা গেছে যে একই বাড়ির দুটো বউ, মানে যা সম্পর্ক আর যেটাকে বাংলায় বলে, সেখানে দেখাচ্ছে যে তারা বাইরে তাদের যেন কতই মিল, কিন্তু পরে তো বোঝা গেল যে ভিতরে রয়েছে তাদের অপরিসীম হিংসা, জেদাজেদি, অন্তর্দ্বন্দ্ব। তাই একজনের রোগীলিপি তৈরির ক্ষেত্রে আর একজনের বক্তব্য যখন নেওয়া হলো, তা পরে তা যাচাই করে দেখা হলো, কিন্তু যখন নেওয়া হলো তখন তো আমরা মনে করেছিলাম বাহ, ভালো ভালো তো রিপোর্ট, ভালো ভালো সিমটম পেলাম, খুশি হয়ে গেছিল মনটা যে এইবার তো ওষুধের ছবি এসে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার পরে তা যাচাই করে যখন দেখা হলো, ও মা, সম্পূর্ণ অসত্য, হিংসায় অসত্য ভাষণ দিয়ে গেছে, তার বিরুদ্ধে বহু কুকথা বলে গেছে, এবং যেই কুকথাগুলো মোটেই সত্য নয়। সুতরাং রোগীর পাশের যে এই সমস্ত মানুষদের বক্তব্য যথাযথ নিলে এবং বিশ্বাস করলে আজকের দিনে ঠকার সম্ভাবনা বেশি। ক্রস এক্সামিনেশন বা আড়াআড়ি পরীক্ষা, অর্থাৎ সে সত্য বলল কিনা তা যাচাইয়ের জন্য আবার অন্যের কাছ থেকে সেই তথ্য নিতে হবে। আপনি রোগীর কাছে শুনলেন একটা তথ্য, সেই তথ্যটা তার স্বামীর কাছ থেকে শুনলেন, সেই তথ্যটা তার ছেলের কাছে শুনলেন, এভাবে যদি দু তিনজনের কাছ থেকে শোনা যায় তাহলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। সুতরাং বা কতটা তাতে ভেজাল আছে সেটা আমরা ধরে ফেলতে পারব। দিস ইজ কল্ড ক্রস এক্সামিনেশন। তো আজকে মূলত আমি 84 অ্যাপরিজমের কথাগুলো নিয়েই আলোচনা করলাম। এরপরে আমি আস্তে আস্তে পরের অ্যাফোরিজম এবং আমার নিজের পর্যবেক্ষণ, চিন্তাধারা এবং রোগীর কাছ থেকে সঠিক লক্ষণ কিভাবে উদ্ঘাটন করা যায়, সত্য উদ্ঘাটন করা যায়, সে সম্পর্কে পরের বক্তব্যগুলোতে একে একে তুলে ধরার চেষ্টা করে যাব। আজকে আমি এখানেই রাখছি। সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অজস্র ধন্যবাদ।
ধন্যবাদ স্যার, একটি অসাধারণ বক্তব্য আমাদের উপহার দেওয়ার জন্য। কেস টেকিং এর সম্পর্কে দীর্ঘ একটি আলোচনা আজকে আপনি করলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার পরবর্তী স্তরে চলে যাব, তার আগে একটু ডেকে নেব ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার। আজকের আলোচনা বিষয়ে আপনি যদি কিছু বলেন। অসাধারণ আলোচনা শুনলাম, মন ভরে গেল। এবং এরকম আমাদেরকে তো সবটাই বুঝে নিতে হবে, এবং এই সাথে আর কি পেশেন্টের ইন্টেলিজেন্সিটা ভীষণ কার্যকরী ভূমিকা নেয়। রোগীর কাছে তার এক্সপ্রেশন যেমন, তারপরে তার যে সমস্যাগুলো যখন সে রোগী বলবে বা তার অ্যাটেন্ডেন্সের কাছ থেকে প্রত্যেকটা তথ্যই আমাদের যাচাই করে নিতে হবে, এবং আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের বুঝে নিতে হবে। অবাঞ্ছিত যে বিষয়গুলো যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না, এই কথাগুলো তো আমাদের কোনো লিখে রাখার দরকারও নেই। আর যেমন বলেছেন নীলকান্ত, অসাধারণ বলেছে, আর নতুন করে আর কিছু আমার বলার নেই। ডিটেলস এইগুলো আমাদের রপ্ত করা, এটা নীলকান্ত যেভাবে বলেছে তো অসাধারণ বলেছে, কিন্তু এটা রপ্ত করাটা আমাদের কিন্তু শিখতে হবে, এবং এটা একদিনও হবে না। যতটা আমরা এই ব্যাপারে বেশি মনোযোগী হব, রুগীকে আমাদের ভালোবাসতে হবে এবং তাদের ভালো রাখতে হবে। যাই হোক, আমরা আরো শুনি অন্য কারোর বক্তব্য। ভালো লেগেছে খুবই। ধন্যবাদ স্যার। আমরা ডেকে নেবো ডক্টর স্বপন বুড়ে স্যার। নীলকান্তদা খুব সুন্দর করেছে, খুব সুন্দর আলোচনা হয়েছে, ভালোই হয়েছে। আর যেভাবে বললো এটা তো অধ্যাবসায় এবং প্র্যাকটিস করা। আর রুগী তো এভরি ম্যান ইজ ইউনিক, তো ফলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ভাবতে হবে এখানে কি হতে পারে বা হবে। প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে কিন্তু কোনো বাঁধা গদ হবে না, কিন্তু এই বিষয়গুলো, এই বেসিক কনসেপ্টটা আমাদের কিন্তু থাকবে। আর যেটা ওই অডিও ভিডিও করার যে ব্যাপারটা বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সাইকো অ্যানালিসিসের ক্ষেত্রে অনেক সময় এরকম করাও হয়। আমাদের ক্ষেত্রে এরকম করা হয় না বা চালু নেই, কিন্তু এটা হওয়াটা খুবই দরকার। অনেক সময় আমরা জিজ্ঞেস করে যাচ্ছি, রুগীও বলে যাচ্ছে, কিন্তু কোনো একটা অসঙ্গতি হয়তো আছে, সে এমন জায়গা সাপ্রেস করে গেল যেটা আমি বুঝতে পারলাম না ওই মুহূর্ত, কিন্তু ওইটা যখন ফের শুনবো তখন কিন্তু ওটা আমি বুঝতে পারবো এবং পরবর্তীকালে কিন্তু আমার সুবিধে হবে। যেমন একটা কথা বলি, আমরা কিন্তু পাস্ট হিস্ট্রি নিই, আর দেখা যায় বহু আগের কোনো ঘটনা কিন্তু আজকের ঘটে যাওয়া ঘটনার মতো গভীর দুঃখদায়ক বা ডিপ্রেশনের মতো অবস্থা তৈরি করতে পারে। যেমন এক রুগী, সে দেখা গেল যখন এইচএস পড়ছে, ভালো পড়াশোনা, হঠাৎ সে দেখা গেল পড়াশোনায় তার খুব অবনতি হচ্ছে, সে একাকী থাকছে এবং তার মনে একটা যেন বিষাদের ছায়া লক্ষ্য করা যাচ্ছে, কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। কিন্তু রোগীর সঙ্গে বেশ কয়েকটা সিটিং এর পরে জানা যাচ্ছে যে সে যখন ছোট ছিল তখন তারই পরিবারের ঘনিষ্ঠ একজন তার সঙ্গে, যেটাকে ব্যাড টাচ বলে, এইরকম একটা ঘটনা ঘটে, এবং মাকে বলেছিল, মা সেটাকে কোনো পাত্তা দেয়নি। তুমি কি বলছো সব, মানে সেটাকে পুরো উড়িয়ে দেয়া হয়, তাচ্ছিল্য হয়। তখন সে সেটা কিন্তু ভুলে গেছিল, তারপরও অলরেডি ভুলেই গেছে, কিন্তু হঠাৎ সেই কথাটা তার মনে আসে, এবং তার মধ্যে যেটা সবচেয়ে দুঃখের ঘটনা ঘটেছে সেটা হলো, আমার মাকে এইভাবে বললো, আমার কথাটা বুঝলো না, আমাকে বুঝতে চাইলো না, এই থেকে তার বিষাদের উৎপত্তি হলো। সুতরাং এই
যে বিষয়গুলো একদিনে তো বেরোয় না, আর রেকর্ডিংটা থাকলে ওটা, এবং ওই রোগীগুলোকে অনেক সময় দেখা যায় সে আসতে পারে তার আগে রেকর্ডিংটা আগে শুনে নিতে হয়। তার সামনে শুনে তাৎক্ষণিক কিছু হয় না, রোগী ছেড়ে দেওয়ার পরেও ওটাকে শুনে আমার সিদ্ধান্তে উপনীত হয়, এবং পরবর্তী কোন জায়গায় কোন কর্নারগুলোতে আমি লাইট ফেলবো আমি কিন্তু ঠিক করে নেব। এইটুকু আমার মনে হয়, এইটুকু বললাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমরা আজকে প্রায় এখানেই শেষ করব। ডক্টর সরকার স্যার, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ধন্যবাদ সবাইকে। স্যারের অনুমতি নিয়ে আজকে আমাদের আহ, আলোচনা আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও উদ্দীপনার সাথে জুড়ে থাকুন।